আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওটি আমি আপলোড করছি পদার্থের গঠন এই চ্যাপ্টারটার যে প্লেলিস্টটা আমি আপলোড করেছিলাম এতদিন ধরে প্লেলিস্টটা বানাচ্ছিলাম, তার 3টা লেকচার আপলোড হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে লাস্ট লেকচার 4 এই চ্যাপ্টারটা শেষ করার জন্য। এরপরে তোমাদের একটা সিকিউ, একটা টাইপ ভিত্তিক সিকিউ সলভ আসবে, যেটা হচ্ছে তোমাদের সিকিউতে কোন কোন টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে এই চ্যাপ্টারের উপর। ওই যে সিকিউ টাইপগুলো আছে ওইটা নিয়ে একটা ভিডিও আসবে এরপর। কিন্তু আজকে হচ্ছে অফিসিয়ালি এই চ্যাপ্টারটার হচ্ছে যে শেষ ক্লাস, লাস্ট লেকচার। তো এখন লাস্ট লেকচারে যাওয়ার জন্য তোমাদের অবশ্যই লেকচার 1 2 3 করে আসতে হবে, তা না হলে এই ক্লাসটা বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো আমি এই চ্যাপ্টারটা শেষ করেছি, এই আজকের ভিডিওটার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হবে। তো পরবর্তী চ্যাপ্টারের এই প্লেলিস্টগুলো পাওয়ার জন্য লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে তোমাদের যে প্লেলিস্টগুলো, ফ্রি প্লেলিস্টগুলোর কাজ আমরা করছি ওইটা আমরা তোমাদেরকে ঠিকভাবে দিতে পারি। তো আজকে এই ভিডিওটাতে আমি শুরু করব আপেক্ষিক পারমাণবিক ভর এই টপিকটা স্টার্ট করার মাধ্যমে। আসো, তো আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? তো পারমাণবিক ভর হচ্ছে যে তোমরা জেনেছো যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রনের ভর আছে ওইটার যোগফল। অর্থাৎ এখানে আমরা বলেছিলাম এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে এখানে থাকে কি নিউট্রন প্লাস প্রোটন, আর বাইরে যে এখানে ইলেকট্রনটা অবস্থান করে ওই ইলেকট্রনটার কিন্তু কোনো ভর আসলে ধরা হয় না, মানে আপেক্ষিক ভর যেটা আছে ওটা শূন্য ধরা হয়। এটা তো আমি আগের লেকচারেও বলেছিলাম। তো সেজন্য এটার কোনো ভর ধরা হয় না। তো আসলে ভর ধরা হয় কি নিউট্রন আর প্রোটন। আমরা কি জানি নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। আর প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম। আচ্ছা, আর ইলেকট্রনের ভরটা যেহেতু খুবই নগণ্য সেজন্য অর্থাৎ নিউট্রন আর প্রোটনের তুলনায় অনেক নগণ্য, সেজন্য এটাকে মানে ধর্তব্যের মধ্যে আনা হয় না আর কি। তো সেজন্য একটা পরমাণুর ভর বলতে বোঝায় কি নিউট্রন আর প্রোটনের যোগফল, অর্থাৎ ওই পরমাণুর মধ্যে কতগুলো নিউট্রন আছে ওইটার সাথে নিউট্রনের সাথে এই নিউট্রনের ভরটা গুণ হবে, প্লাস এই যে প্রোটনের ভর আছে একটা প্রোটনের ভর ওটার সাথে গুণ হবে কি ওই পরমাণুতে কতগুলো প্রোটন আছে। আমি বলছি এটা কি, ধরো যে অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়াম এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম কি 27, অর্থাৎ এটার ভর হচ্ছে 27। এই 27 কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে 13 পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যাটা কি? নিউট্রন সংখ্যা হচ্ছে 27 - 13 ইকুয়ালস টু কত আসে? 14। তাহলে এটা কীভাবে হিসাব করা হয়? 14 ইন্টু নিউট্রনের, এটা যেহেতু নিউট্রনের সংখ্যা, তো নিউট্রনের সংখ্যার সাথে নিউট্রনের ভর আমরা গুণ করবো 1.675 ইন্টু 10⁻²4 প্লাস প্রোটনের যে ভর আছে প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻²4 এর সাথে কি প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা গুণ করব। তাহলে আমরা পাবো, তোমরা বইয়ের মধ্যে দেখতে পারবে বইয়ের মধ্যে দেওয়া আছে এটা 4.482 ইন্টু 10⁻23 গ্রাম হবে, অর্থাৎ এরকম আসবে। তো এখন তো ভর আসছে কত? 4.482 ইন্টু 10⁻23। এটা অনেক ছোট একটা সংখ্যা না, মানে এটা কত ছোট সংখ্যা এটা তোমরা বুঝতে পারবে -23, অর্থাৎ এই যে 4.482 আছে এটার আগে দশমিক জিরো পয়েন্টের পর আরও 23টা শূন্য আছে এরকম, অর্থাৎ 0.0000 এরকম করতে করতে 23টা শূন্যের পর তারপর 4.482 এটা আসে। তো এটা যেহেতু অনেক ছোট একটা সংখ্যা সেজন্য এই ছোট সংখ্যাটাকে মানে যখন আমরা কার্যক্ষেত্রে ধরি, যখন কার্যক্ষেত্রে আমরা ইউজ করি তখন এই ছোট সংখ্যাটা এই ব্যবহার করা এত সম্ভব না। তো সেজন্য আমরা কিভাবে কাজ করি, একটা আপেক্ষিক পারমাণবিক ভর এই টার্মটা চলে আসে। আপেক্ষিক পারমাণবিক ভর এটা হচ্ছে রিয়েল পারমাণবিক ভর, অর্থাৎ অ্যালুমিনিয়াম আমি একটা উদাহরণ হিসেবে রেখেছি। অ্যালুমিনিয়ামের রিয়েল পারমাণবিক ভর একটা পরমাণুর ভর হচ্ছে যে এটা। আর যদি আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে কোনো একটা সাপেক্ষ। আপেক্ষিক জিনিসটা হয়তো তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো। তো আপেক্ষিক হচ্ছে সাপেক্ষ নির্ভর, অর্থাৎ সাপেক্ষ কি এখানে সাপেক্ষটা হচ্ছে যে তোমাদের কার্বন 12 যে আইসোটোপটা আছে, কার্বন 12 এর আইসোটোপের ভর দ্বারা ভাগ করে যত মানটা আসে, অর্থাৎ একটা পরমাণুর ভর, অর্থাৎ একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভর। তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর।
এটার সূত্র হচ্ছে যে এরকম, একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের যে ভর আছে ওইটা দ্বারা ভাগ করলে যতটা আসে ওইটাকেই বলা হয় একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হিসাব করে দেখি। আচ্ছা, আগে আমরা আসলে কার্বন 12 আইসোটোপের ভর এটার মানটা কত। এটার মান হচ্ছে যে বইয়ে আছে, তোমরা দেখতে পাবে 1.66 × 10⁻24 গ্রাম। অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভর হচ্ছে যে এটা। অর্থাৎ তোমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে, একটা পরমাণুর যদি ভর দেওয়া থাকে, যে কোনো একটা পরমাণুর ভর, তাহলে ওই ভরটাকে যদি তোমরা 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ করো, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে যে কি আপেক্ষিক পারমাণবিক ভর, সেটাকে বলা হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত, 4.482 × 10⁻23। আর যদি এটাকে আমরা ভাগ করি কার্বন 12 আইসোটোপের ভর দ্বারা 10⁻24, তাহলে আসে হচ্ছে 27। অর্থাৎ এটাই হচ্ছে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা এখানে ইউজ করা হয়। অর্থাৎ জেড আসে না এরকম, আমি একটা পরমাণুর ক্ষেত্রে দেখিয়েছিলাম না, এখানে হচ্ছে জেড, সরি এখানে হচ্ছে যে এ, এখানে হচ্ছে জেড। অর্থাৎ নিউট্রন আর প্রোটন সংখ্যার যে যোগফল ওইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ ভর সংখ্যা, এই ভর সংখ্যাটাই হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ একটা পরমাণুর যে মানে কার্বন 12 আইসোটোপের অনুপাত, জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা পরমাণুর ভর এটাকে যদি আমরা 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসা হচ্ছে যে আইসোটোপ। আইসোটোপ হচ্ছে তোমাদের একটা বইয়ের আরেকটা টপিক, এটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপটার মানে কি? আইসোটোপের মানে হচ্ছে, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আইসোটোপের আইসো এই শব্দটার দ্বারা বোঝায় হচ্ছে যে একই। অর্থাৎ আইসো দ্বারা বোঝায় হচ্ছে একই। একই মানে কি? এখন একই জিনিসটা কোনটা? আইসোটোপ, টোপ, এই টোপের যে প আছে, এই পটা দ্বারা মনে রাখবো যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে, প দ্বারা মনে রাখবো হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটাকে পারমাণবিক সংখ্যাও যা, প্রোটন সংখ্যাও তা, এটা তোমরা জানো। তো প্রোটন সংখ্যা আইসো, একই প্রোটন সংখ্যা, তাহলে কি? অর্থাৎ এখন এটার সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন। এখন এটা মানে কি? এখন পারমাণবিক সংখ্যা, যেমন ধরো উদাহরণ হিসেবে রেখেছি আমি এটা হাইড্রোজেন, এখানে কিন্তু তিনোটাই হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেনের এখানে দেখো পারমাণবিক সংখ্যার নিচে বাম সাইডের কর্নারের নিচে করে এই জায়গাটাকে আমরা কি পারমাণবিক সংখ্যা লিখি এই জায়গাটার মধ্যে, অর্থাৎ যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা কিন্তু সব জায়গায় সেম, দেখো 111, এটা কিন্তু সব জায়গায় সেম, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন। ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ উপরে আমরা ভর সংখ্যা লিখি না, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো ওই ভর সংখ্যাটা কিন্তু এখানে ভিন্ন, 1 2 3, অর্থাৎ ভিন্ন ভর সংখ্যা এখানে দেখাচ্ছে, কিন্তু প্রোটন সংখ্যাগুলো সেম। তাহলে এটা মিলে গিয়েছে না? পারমাণবিক সংখ্যা সেম বা প্রোটন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ এটাকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ এটার আইসোটোপ হচ্ছে এটা, এটার আইসোটোপ হচ্ছে এটা, আবার এটার আইসোটোপ এটা, এটার আইসোটোপ এটা। তো এটা হচ্ছে বিষয়। তো এখন এটা কেন হয়, এই জিনিসটা কেন হচ্ছে, মানে প্রোটন সংখ্যা তো সেম, কিন্তু ভর সংখ্যাটা কেন ভিন্ন হচ্ছে? তা তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছো এটা কেন হয়। এটা হচ্ছে যে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। এই জিনিসটা মনে রাখিও, এটা এমসিকিউতে আসে। নিউট্রন সংখ্যার ভিন্নতা, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই মূলত আইসোটোপের সৃষ্টি হয়। অর্থাৎ কি, আমরা জানি কি নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যাকে এভাবে লিখি না আমরা, এ-জেড হলে কি নিউট্রন সংখ্যা পাওয়া যায় না? অর্থাৎ এটা থেকে যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ দিই, তাহলে নিউট্রন সংখ্যা পাই আমরা। তো এখন বিয়োগ দাও তোমরা, এটার সাথে এটা বিয়োগ দিলে কিন্তু এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রোটিয়াম। বইয়ে লেখা আছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটোরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। জাস্ট নাম দেওয়া হয়েছে আর কি আইসোটোপের। তো এখন এটা হচ্ছে 1 - 1 হইলে কি 0 হয়, অর্থাৎ প্রথম প্রোটিয়ামের মধ্যে নিউট্রন সংখ্যা 0। আবার ডিউটেরিয়ামের মধ্যে আসো, এটা 2 - 1 হলে 1, অর্থাৎ নিউট্রন সংখ্যা এখানে 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটার 1, এটা কিন্তু 2, 3 - 1 হলে 2। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কিন্তু সবগুলোতে ভিন্ন। তাহলে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই যে ভর সংখ্যাগুলো আছে এটা ভিন্ন হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আইসোটোপের মূলত বিষয়টা। অর্থাৎ আইসোটোপটা কি? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে এটা কি হয়, পারমাণবিক সংখ্যাগুলো সেম হয়, কিন্তু ভর সংখ্যাটা কিন্তু ডিফারেন্ট হয়। তো ভর সংখ্যা ডিফারেন্ট আর পারমাণবিক সংখ্যাটা সেম হওয়ার কারণে এদেরকে যে ভিন্নতাটা সৃষ্টি হয় এগুলোকে পরস্পরের আইসোটোপ বলে। এটাই হচ্ছে বিষয় জাস্ট। আচ্ছা, এরপর আসো নেক্সট টপিক, যেটা হচ্ছে যে আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক ভর নির্ণয়। অর্থাৎ আইসোটোপ আমরা পড়েছি না, আইসোটোপ হচ্ছে যে কি পারমাণবিক সংখ্যা যে সেম আর ভর সংখ্যা হচ্ছে ভিন্ন। তো এরকম আইসোটোপ কিন্তু পৃথিবীতে
অনেকগুলো যে পরমাণু আছে, যে পর্যায় সারণীর অনেকগুলো যে মৌল আছে বা পরমাণু যেটাই বলো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটু আগে। এরপর আছে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এটার উদাহরণ হিসেবে ক্লোরিনটা রেখেছে। আরও অনেকগুলো আইসোটোপ আছে। তো এখন এই আইসোটোপগুলো এক একটা আইসোটোপ এক এক ধরনের ভাবে পাওয়া যায়। যেমন যেমন বইয়ে দেওয়া হয়েছে ক্লোরিনের যে 35, অর্থাৎ 35 ক্লোরিন, অর্থাৎ এই যে ভর সংখ্যা, ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে কি 35। আবার একটা আইসোটোপ হচ্ছে 35 ভর সংখ্যা, আর একটার ভর সংখ্যা হচ্ছে যে 37। তো এখন বইয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে 75% পাওয়া যায়, আর এটা হচ্ছে 25% পাওয়া যায়। অর্থাৎ এটা পৃথিবীর মধ্যে 35 ভর সংখ্যা বিশিষ্ট যে ক্লোরিন পরমাণুটা আছে সেটা হচ্ছে 75% পাওয়া যায়, আর 37 বিশিষ্ট যেটা আছে সেটা 25% পাওয়া যায়। তো এখন তোমরা বইয়ের মধ্যে দেখবে যে অনেকগুলো পরমাণুর মধ্যে যে একটু এই যে পূর্ণ সংখ্যা হয়, এই পূর্ণ সংখ্যাটা হয় না। যেমন 35 ক্লোরিন, কিন্তু যদি পর্যায় সারণীতে তোমরা লক্ষ্য করো তাহলে ক্লোরিনের কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সেটা হচ্ছে 35.5 এরকম পাওয়া যায়। কিন্তু কেন? কারণ নিউট্রন আর প্রোটনের এটা তো পূর্ণ সংখ্যা হয় না, নিউট্রন আর প্রোটন সংখ্যার যোগফল এটা পূর্ণ সংখ্যা হয়, আমরা তো জানি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফল হচ্ছে পূর্ণ সংখ্যা হয়। কিন্তু এখানে 35.5 কেন হয়েছে? 0.5 কোথা থেকে এসেছে? এটাই হচ্ছে যে আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক ভর নির্ণয়ের মধ্যে ব্যাখ্যা করব। অর্থাৎ এই 35, এই যে আইসোটোপের যে প্রাপ্যতা আছে, যে আইসোটোপের যে ভিন্নতা আছে, এই ভিন্নতার কারণে এই জিনিসটা হয়। তো এটা কেন হয় এটা আমরা বলছি। এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। এটা কি, এটা বুঝাচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। অর্থাৎ আমরা যেটার জন্য, যে আইসোটোপের জন্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা হিসাব করছি এটার সূত্র। ধরো এখন এখানে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। এখন পি কিউ এম এন এর পরিচয়টা কি? এখন পি আর কিউ, এটার পি স্ল্যাশ কিউ দুইটাই হচ্ছে সেম। এটা হচ্ছে যে কোনো আইসোটোপের ভর সংখ্যা। অর্থাৎ আমরা যেটার জন্য হিসাব করতেছি ওটার যে আইসোটোপের আছে, যেমন ধরো এই যে ক্লোরিনের একটার ভর সংখ্যা হচ্ছে 35, একটা হচ্ছে 37, তাহলে তোমরা পি আর কিউ এর জায়গায় লিখবে, যে পি এর জায়গায় ধরো লিখলা 35, কিউ এর জায়গায় লিখবা 37, এটাই। তো এখন আর এম স্ল্যাশ এন, এটা হচ্ছে ওই আইসোটোপের শতকরা প্রাপ্যতা। অর্থাৎ যেটার সাথে গুণ দিচ্ছি ওই আইসোটোপের এই কি শতকরা প্রাপ্যতা। অর্থাৎ পি এর জন্য, পি হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ ধরো 35, এটা ধরা যাক 35, আর এটার জন্য ইন্টু এম হচ্ছে যে ওই আইসোটোপের প্রাপ্যতা কত, 75%। বইয়ে এটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। তো 35 ইন্টু 75 লিখতে হবে। তারপর কিউ এর জন্য সেম, কিউ এটা হচ্ছে আরেকটা ভর, ওই ভর বিশিষ্ট আইসোটোপের যে প্রাপ্যতা ওইটা দ্বারা গুণ করতে হবে, তারপর দুইটা যোগ করতে হবে। এটা এমন না যে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন এর ধরে লিখতে হবে। এমন হতে পারে যে 3, 4, 5টা ধরো আইসোটোপ থাকতে পারে, তখন এগুলো সবগুলো একসাথে যোগ করে তারপর 100 দিয়ে ভাগ করতে হবে, তারপরে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা পাবা। তো এখন এটা সলভ করার চেষ্টা করি আমরা। এখন এটা কি হয়, ক্লোরিনের ক্ষেত্রে যদি নির্ণয় করি তাহলে 35 ইন্টু 75, পি এর জায়গায় কী হবে 35 হবে, আর ওই আইসোটোপের প্রাপ্যতা হচ্ছে 75, তাহলে এটা 75। এবার যোগ এটা কত 37, ওই আইসোটোপের প্রাপ্যতা 25, 25, তারপর এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাই 35.5। তো এটাকে আমরা কি, আমরা একটা পর্যায় সারণীতে দেখি, এটাই হচ্ছে যে ক্লোরিন পরমাণুর আপেক্ষিক ভর, এটাই হচ্ছে 35.5। এভাবে তোমরা নির্ণয় করতে পারো। আচ্ছা, তো এখন অন্যভাবেও আসতে পারে জিনিসটা, যে ধরা যাক একটু আগে আমি কি বের করেছি, প্রাপ্যতা দেওয়া ছিল, তারপর পারমাণবিক ভরটা দেওয়া ছিল, এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করেছিলাম আমরা ক্লোরিনের বেলায়। তো এখন কি করতে হবে, এমনও হতে পারে যে তোমাদের কি যে কোনো দুইটা পরমাণু বা তিনটা হোক, যতটাই হোক, যে ভর আইসোটোপগুলো দেওয়া থাকবে, নির্দিষ্ট ভরের আইসোটোপগুলো দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভরটাও দেওয়া থাকবে। একটু আগে কিন্তু সেটা দেওয়া ছিল না, ওটা বের করতে হয়েছিল। এখন হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভরটাও দেওয়া থাকবে, কিন্তু কি বের করতে হবে শতকরা পরিমাণ, অর্থাৎ যার শতকরা পরিমাণগুলো, যেমন এটার শতকরা পরিমাণ কত, এটার শতকরা পরিমাণ কত, এভাবে বের করতে হবে। তাহলে এটাও খুবই ইজি। সূত্রটা কী ছিল, পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। তাহলে এভাবেই করে ফেলি আমরা। এখন পি হচ্ছে কত, এখন এটা পি হচ্ছে ধরি, এটা হচ্ছে 63, এটার জন্য বের করছি। তো ধরা যাক তোমরা এভাবে লিখে ফেলবে, মানে তোমরা বাংলা লেখাগুলোও লিখবে। তো এখন 63 এর প্রাপ্যতা ধরি আমরা এক্স, ঠিক আছে, এক্স এর জন্য ধরি এক্স। তাহলে এখন কিউ হচ্ছে যে কত 65। তাই কিউ এর জন্য ধরো 65 এর হচ্ছে প্রাপ্যতা কত হবে, যেহেতু আমরা শতকরা হিসাব করছি, একটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে আর একটা কী হবে 100 মাইনাস এক্স হবে, ঠিক আছে, 100 মাইনাস এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই 100। তারপরে এখন কি, এটা কি বের হয়েছিল,
এটা দ্বারা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হয়েছিল না, তো আপেক্ষিক পারমাণবিক ভরটা যেহেতু এখানে দেওয়া আছে তো লিখতে হবে কি 63.5। তারপরে ক্যালকুলেশন কি তোমরা করতে পারবে না, ক্যালকুলেশন করে এক্সের মানটা যখন বের হবে, এক্সের মানটা কিসের জন্য পাবো আমরা 63টা পাবো হচ্ছে যে এই কপারের যে প্রাপ্যতা সেটার জন্য, এক্সের মান পাবো হচ্ছে যে এইটার জন্য এক্সের মান পাবো, আর 100 - x হচ্ছে যে এটার জন্য পাবো। তাহলে আমরা হিসাব করে দেখি 63x তারপরে হচ্ছে 100, তোমরা ডিরেক্টলি যদি ডিরেক্টলি ক্যালকুলেশন করো তাহলে কি পাবে, যে এক্স এর মান পাবে হচ্ছে তোমরা ক্যালকুলেটারে ডিরেক্টলি যারা সলভ করতে পারো তোমরা ক্যালকুলেটারে এটা দিবে, এক্স এর মান পাবে হচ্ছে তোমরা 75%, তাহলে বাকিটা কত হবে 100 - x, 100 - x হচ্ছে যে কত 75, সরি 100 - 75 = 25। তাহলে কি পাবো, এক্স কিসের জন্য ধরেছিলাম আমরা 63 এর জন্য, 63 ভর বিশিষ্টর জন্য আমরা এক্স ধরেছিলাম, তো এখন এক্সটা পেয়েছি 75, তারপর 100 - x ধরেছিলাম কিসের জন্য 65 এর জন্য, তো এখন এটার মান পাবো কি আমরা 65 ভর বিশিষ্ট এটার জন্য পাবো 25%। এভাবে বের করা যায়। তো আশা করি তোমরা দুইভাবে দিলেই পারবে। এরপরে তোমাদের একটা টপিক আছে সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার, ওইটা জাস্ট বোঝার তেমন কিছু নয়, এটা জাস্ট মুখস্থ, এটা এমসিকিউর জন্য আসে বেশিরভাগ। তো তারপর আবার অনেক সময় খতেও দিয়ে দেয়, ক খর জন্য দিয়ে দেয়, তো ওইটার জন্য তোমরা পড়তে পারো। ওই জাস্ট লাস্ট পেজটা তোমরা জাস্ট পড়ে নিবে, এটা নিজ দায়িত্ব পড়ে নিবে, এটা জাস্ট বোঝানোর তেমন কিছু নেই তাই আমি দেখাচ্ছি না। তো এখন আমাদের যে আমি প্লেলিস্টটা করছিলাম এই চ্যাপ্টারের উপর, এই প্লেলিস্টের ক্লাস আজকে এই লেকচারের মাধ্যমে শেষ হয়েছে। তো আগামী লেকচার আমরা আগামী যে প্লেলিস্টটা বানাবো এটা কোন চ্যাপ্টারের হলে সবচেয়ে বেশি ভালো হয় তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো আরও প্লেলিস্টে আরও নতুন নতুন প্লেলিস্ট পেতে, ফ্রি প্লেলিস্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।